আজকে যে টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে তড়িৎচুম্বকত্ব। এটি চতুর্থ অধ্যায়ের একটা অংশ এবং আমি খেয়াল করেছি যে এই টপিকটা নিয়ে ছাত্রছাত্রীদের মনে একটা ভয় কাজ করে। ঠিক আছে, তো আজকে আমার চেষ্টা থাকবে যাতে এই ভয়টা দূর করা যায়। ঠিক আছে, দেখো, কোনো টপিক বা কোনো চ্যাপ্টার পড়ার আগে তোমাদের 3টে প্রশ্নের উত্তর জানতে হবে। সেটা কি? এই দেখো, সেটা তুমি জিনিসটা কী, সেই টপিকটা শুধু কী যে, এবং সেটা কেন হয়, এর কাজ বা গুরুত্ব, আমাদের প্রত্যেক দিনের জীবনে তার ভূমিকাটা কোথায়, 3টে প্রশ্নের উত্তর জানতে হবে। তো আজকে আমরা তড়িৎচুম্বকত্ব সম্পর্কেও এই 3টে প্রশ্নের উত্তর প্রথমে জানবো। এবং আমি তোমাকে বলতে চাই যে তোমরা যে কোনো চ্যাপ্টার যখন পড়বে তখন তার আগে তোমরা এই 3টে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবে, যে কোনো চ্যাপ্টারে। দেখবে এর ফলে সেই চ্যাপ্টার সম্বন্ধে একটা ধারণা তুমি আগের থেকেই একটা খুব ভালো মতো পেয়ে যাবে, যেটা তোমার পরবর্তী ক্ষেত্রে খুবই সাহায্য করবে। ঠিক, চলো তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে তড়িৎচুম্বকত্বটা কী। দেখো, একটা নাম দেখে তোমরা বুঝতে পারছো, তড়িৎ এবং চুম্বক। তড়িৎ এবং চুম্বক নিয়ে হচ্ছে তড়িৎচুম্বকত্ব। একটা পরিবাহীর মধ্যে দিয়ে কী যায়? তড়িৎ যেতে পারে। তাহলে একটা পরিবাহী কি চুম্বক হতে পারে? উত্তরটা হচ্ছে হ্যাঁ। একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ পরিবহন যায়, মানে একটা পরিবাহী আছে, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট আমি পাঠাই বা তড়িৎ আমি পাঠাই, তাহলে এর চারপাশে একটা চুম্বকের ক্ষেত্র তৈরি হয়। এই ঘটনাটাকে বলা হয় তড়িৎচুম্বকত্ব। ঠিক আছে, একটা পরিবাহী যার মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারে, আমি যদি একটা কারেন্ট পাঠাই তাহলে তার মধ্যে দিয়ে তার কী হয়, তার আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তো এখানে আমরা উত্তরটা কী এবং কেন পেয়ে গেলাম। একটা পরিবাহী, আমি তারপর তড়িৎ পাঠাবো এবং এর ফলে কী হবে, এর ফলে সেই পরিবাহীর আশেপাশে একটা চুম্বকের ক্ষেত্র তৈরি হবে। তাহলে এখান থেকে কী বুঝতে পারি, এখানে বুঝতে মনে হয় এটা একটা পরিবাহী, আমি এখান থেকে কারেন্ট পাঠাচ্ছি, তাহলে এর চারদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। চুম্বক ক্ষেত্র কোথায় হয়? চুম্বকের চারদিকে। তাই চুম্বক, তার চারদিকে তার একটা ক্ষেত্র আছে। একটা চুম্বক যদি তুমি নাও, তার আশেপাশে কয়েকটা লোহার চূর্ণ রাখো, দেখবে লোহার চূর্ণগুলো একটা নির্দিষ্ট পথে সেই চুম্বকের গায়ে সেটা লেগে যায়। এটা চুম্বকের চারিদিকে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। আমরা এখানে কি পড়লাম, যে একটা যদি পরিবাহী হয় তার মধ্যে যদি আমি একটা ইলেকট্রন বা তড়িৎ পাঠাই, তাহলে এর চারদিকেও একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এর থেকে কী বুঝতে পারি? বুঝতে পারি একটা পরিবাহী আছে যার মধ্যে আমি কারেন্ট পাঠাতে পারি, সে কিন্তু সেই মুহূর্তে যখন কারেন্ট যাচ্ছে সেই মুহূর্তে সে কী হবে, সে একটা চুম্বকে পরিণত হবে। বোঝা গেল? একটা পরিবাহী যার মধ্যে তড়িৎ যায়, সে একটা চুম্বক হিসেবে কাজ করে। এটা হচ্ছে তড়িৎচুম্বকত্ব। আচ্ছা, এর ব্যবহার কী, এর কাজ বা গুরুত্বটা কী? তোমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করো, মোটামুটি যেটা ইলেকট্রিকের সাহায্যে ঘোরে বা একটা যান্ত্রিক শক্তি তৈরি করে, পাখা, কারেন্ট দিচ্ছ, তুমি ফ্যানটা ঘুরছে, জেনারেটার ঘুরছে, কারেন্ট তৈরি হচ্ছে, হেয়ার ড্রায়ার, একটা মোটর চলে, বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে এই যে রেল, আমাদের ট্রেন গাড়ি চলে, কারেন্ট দিয়ে চলে, ওর মধ্যে মোটর আছে, সব তড়িৎচুম্বকত্বের জন্যই আমরা এতটা শক্তি পাই। যেটা আমাদের কী বুঝতে পারলাম, যে আমার চারদিকে যত বেশিরভাগ যে সমস্ত যন্ত্রাংশ কাজ করে সব কিন্তু তড়িৎচুম্বকত্বের উপরেই কাজ করে। ঠিক আছে, তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, যদি এটা আমার মনে করো একটা তার, এর মধ্যে আমি কারেন্ট পাঠাচ্ছি, ফলে কী হবে, এর সেই সময়ের জন্য কী হবে, এইমাত্র আমি বললাম এর চুম্বকে পরিণত হবে। এবার যদি আমি এর পাশে একটা আসল বা রিয়েল একটা চুম্বক নিয়ে আসি, তো চুম্বকের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ হতে পারে না? কী মনে হয়, চুম্বকের মধ্যে আকর্ষণ বিকর্ষণ হয়? অবশ্যই হয়। একই মেরু যারা, তারা বিকর্ষণ করে, বিপরীত মেরু আকর্ষণ করে। যাই হোক না কেন, এর মধ্যে যদি কারেন্ট যায়, তাহলে এ যেহেতু চুম্বকে পরিণত হচ্ছে, তাহলে এও কিন্তু অন্য একটা চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। ঠিক আছে, এই ঘটনার উপর নির্ভর করে প্রথম যে সূত্র, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। দেখে প্রথমে মনে হবে খুব কঠিন, কিন্তু এগুলো আসলে একদমই সোজা। ঠিক আছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা কী বলছে? মনে করো আমি এই পরিবাহীর উপর দিয়ে আমি কারেন্ট পাঠাবো, তড়িৎ পাঠাবো। এবার তার নিচে আমি একটা চুম্বক শলাকা রেখেছি। চুম্বক শলাকা মানে একটা চুম্বকই মনে করো, ঠিক আছে, চুম্বকের একটা দণ্ড। তাহলে কী হবে, যদি আমি এর উপর দিয়ে কারেন্ট দিই, তাহলে এই কারেন্ট দেওয়ার ফলে এই তারটা কিছুক্ষণের জন্য চুম্বকে রূপান্তরিত হবে। তো এর ফলে কী হবে, এও চুম্বক এও চুম্বক, এর মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। এর ফলে চুম্বক শলাকা তার জায়গা থেকে একটু পরিবর্তন হবে বা জায়গাটাকে পরিবর্তন করতে চাইবে। এই নিয়ে যে সূত্র, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এটা কী বলে? এটা বলে, মনে করো কোন দিকে যাবে সেই দিকটা নির্ধারণ করা, আসলে চুম্বক শলাকা কোন দিকে ঘুরবে। তুমি মনে করো এর উপরে সাঁতার কাটছো, তো তোমার বাঁ হাতটা কোন দিকে ঘুরবে বলতো? তোমার বাঁ হাতটা যাবে কিন্তু এদিকে। ঠিক আছে, এটা
সূত্রটা এটাই বলে যে যদি তোমার মনে করো এই পরিবাহের উপরে কেউ সাঁতার কাটছে, তাতে বাঁ হাত যেদিকে বিক্ষিপ্ত হবে চুম্বক শাখাটা উত্তর মেরু সেদিকেই বিক্ষিপ্ত হবে, মানে চুম্বক শাখাটা অ্যাকচুয়ালি এদিকে ঘুরবে। এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। আচ্ছা, এবার ধরে আমরা দেখব আরেকটা সূত্র, সেটা হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়ম। আচ্ছা, তোমার ডান হাতটাকে এভাবে করো, করলে তাহলে মনে করো তোমার ডান হাতটা যদি এরকম করা হয়, যে বুড়ো আঙুলটা যদি তড়িতের অভিমুখ হয়, মানে আমি যেই বরাবর মনে করি এটা তার, আমি তার থেকে নিচ থেকে উপর দিয়ে কারেন্ট পাচ্ছি, এটা তড়িতের অভিমুখটা হচ্ছে নিচ থেকে উপরে। তাহলে আমি কী বললাম, তড়িৎ যাওয়া মানে তার সঙ্গে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তো চৌম্বক ক্ষেত্রে একটা চৌম্বক বড়রেখার সৃষ্টি হবে। ঠিক আছে, চৌম্বক বড়রেখাটা কি, চৌম্বক বড়রেখা একটা কাল্পনিক রেখা, যে বড়রেখা বরাবর চৌম্বকের যে ক্ষেত্র সেটা কাজ করে। ঠিক আছে, যদি আমাদের প্রবাহটা হয় উপর বরাবর, তাহলে তুমি বুড়ো আঙুলটাকে এই পাশটায় নাও, বুড়ো আঙুলটা হচ্ছে উপর দিকে, তোমার যে বাকি যে আঙুলগুলো আছে সেটা যেদিকে ঘুরছে সেটা হচ্ছে চৌম্বক বড়রেখার দিক। দেখো উপরে যাচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, আমার আঙুলগুলো এইভাবে হচ্ছে, তাহলে চৌম্বক বড়রেখাটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে। যদি চৌম্বকটা উপর দিকে প্রবাহটা হয়, তার বড়রেখাটার দিক এখানটায় দেখানো আছে। এবার যদি সেটা একটা বৃত্তাকার পথে ঘোরে, ঠিক আছে, সেটা দেখা যাচ্ছে, দেখো বৃত্তাকার পথে যদি ঘুরে, দেখো তাহলে প্রথমে কারেন্টটা যাচ্ছিল এদিক থেকে এদিক বরাবর, চৌম্বক বড়রেখাটা ঠিক সেই একই সূত্র অনুযায়ী উল্টো দিকে ঘুরছে। যখন কারেন্টটা ফেরত আসছে এই বরাবর, তখন তার চৌম্বক বড়রেখাটা এর কিন্তু অপোজিট হয়ে গেল। ঠিক আছে, এইবার এখানে একটা কনসেপ্ট করা যায়, তার যেহেতু এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, চৌম্বকের কটা মেরু, দুটো মেরু, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু, তাহলে এখানে কোনটা উত্তর মেরু কোনটা দক্ষিণ মেরু হবে, এগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে তোমরা দেখতে পাবে লেখা আছে। যদি এটা আমি একটা শর্টকাট বলে দিই, হ্যাঁ, যদি এন মানে এনটাকে আমি এইভাবে লিখি, তাহলে লাস্টের দাগটা এই উপর বরাবর যাচ্ছে, যেই চৌম্বক বড়রেখার দাগগুলো এই বরাবর যাবে, দেখো এই চিহ্নটা যেটা ফলো করবে সেটা হচ্ছে উত্তর মেরু। দেখো এখানটায় কোন চিহ্নটা ফলো করছে, দেখো এই দেখো উপর দিকে যাচ্ছে, এর উপর দিক ছিল, তাই এটা আমাদের হবে কি নর্থ পোল বা উত্তর মেরু, অটোমেটিক্যালি পাশেরটা হয়ে যাবে সাউথ পোল বা দক্ষিণ মেরু। এই কনসেপ্টটা কিন্তু দিয়ে তোমরা পরবর্তী অনেক মানে থিওরি তোমরা নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে, এবার আমরা বুঝবো সলিনয়েড সম্পর্কে কিছু কথা। এটা সলিনয়েড কী জিনিস, সলিনয়েড হচ্ছে একটা তুমি অন্তরিত তামার তার, যেগুলো দেখবে পাওয়া যায় মোটরের মধ্যে, ছোটো ছোটো মোটর পাওয়া যায়, যেমন দেখবো অন্তরিত তামার তারটা ওর উপরে একটা কোটিং দেওয়া থাকে, সেই অন্তরিত তামার তারকে যদি তুমি বারবার প্যাঁচাও, অনেকগুলো প্যাচ দাও, দেখবে অনেকটা দেখতে এমন মনে হবে যে প্যাচগুলো খাচ্ছে, এটা হচ্ছে একটা সলিনয়েড। এবার তুমি যদি দেখো ছোটোবেলায় পরীক্ষা হয়তো করেছো, একটা পেরেকের উপরে আমি তার দিলাম, দুটো ব্যাটারি দুটো প্রান্ত যোগ করলাম, দেখবো ওই যে লোহাটা এটা চুম্বকের কোণ থেকে দেখো, সেম কনসেপ্ট এখানেও। যদি আমি একটা তামার তারকে আমি প্যাঁচাই, সেটা কী হয়, সেটাকে আমরা বলি সলিনয়েড। এবার সলিনয়েডের মধ্যে তোমরা কারেন্ট পাঠাই, তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবে ওই যে লোহাটা কেন চুম্বকে রূপান্তরিত হচ্ছে। দেখো কারেন্ট পাঠালাম, সেই তারের মধ্যে দিয়ে তোমার তড়িতের প্রবাহ হবে। আমরা কী জানি, তড়িৎ যাওয়া মানে তার সঙ্গে কী থাকবে, তার সঙ্গে একটা চুম্বক ক্ষেত্র, তাই না? এই যে তড়িৎ যাচ্ছে এর সঙ্গে একটা চুম্বক ক্ষেত্র থাকবে, যারা বলরেখাগুলো ঠিক এইভাবে কাজ করবে। তাহলে কী হলো, এই যে তামার কুণ্ডলীটা এটা কিন্তু একটা চুম্বকের মতোই আচরণ করবে, তাই না? কারণ বলতো এটা সলিনয়েড আর এটা চুম্বক, একটা যদি একটা আসল চুম্বক নিই তাহলে এরও বলরেখা কিন্তু এরকমভাবেই যায়। এটা সলিনয়েড একটা চুম্বকের বলরেখা কিন্তু মোটামুটি একই ধরনের হয়। ঠিক আছে, আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম। এরপর আসছে কি, তোমরা বাড়িতে ওটা প্র্যাকটিক্যালি করে দেখতে পারো, একটা ব্যাটারি একটা তামার ওই তারগুলো হলেই তোমরা করতে পারবে। আজকের জন্য এটুকুনি। নেক্সট ক্লাসে আমরা ফ্লেমিংয়ের বাকস্ত নিয়ম এবং মোটর সংক্রান্ত যে সমস্ত কনসেপ্ট আছে আমরা সেগুলো বুঝবো। ঠিক আছে।